নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ফেলুদার গোয়েন্দাগিরির পর্ব 2-3 শোনাবো। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমিই তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে। বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই, এই ধরনের আমি তো আজ মেলে যাইনি। তবুও বলে দিতে পারি তুই কোন দিকে বেঞ্চে বসেছিলিস। কোন দিকে? রাধা রেস্টুরেন্টের ডান পাশে বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাঁ গলাটা রোদে ঝলসেছে, ডান ধারেরটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ গালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর ৭৭ পা। আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবারে গুনেছিলাম। না হলে গাঁটটা কিন্তু। হ্যাঁ, কিন্তু বেশি জোরে না। জোরে মারলে মাথার ঘিলু এদিক থেকে ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, ৭৭-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না। আরো ২৩ পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে গিয়ে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলিস? না, আসার সময়। ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়। তুই নিশ্চয়ই ধাই ধাই করে ইয়া বড় বড় পা ফেলেছিস। তা হবে, নিশ্চয়ই তাই। আর তাই সেবারে কম হয়েছিল, এবার বেশি হচ্ছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালু বেলা ব্রেক কষকে ছটছট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করছে ফেলুদা। খুশি তাই বলবো। তুই কিন্তু স্পিকটি নোট, যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথাও বলবি নে। কিছু জিজ্ঞাসা করলেও না। শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আন্দার আইয়ে। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরানো পাটানের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছিল সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিঁচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরানো ঢাল, তলোয়ার, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও। কত পুরানো কে জানে, কিন্তু তাতে যে সোনালির রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, এগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি। প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ডিপ করে এক পেন নাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ, মিত্তিরের ছেলে ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশে কুঁচকিয়ে এক গাল হেসে বললেন, বাহ বাহ, কত বড় হয়েছ তুমি। হ্যাঁ, এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়, এত কথা হলো। ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে। আর
ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবু মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন্স চুষ দেবার কথাটা ওর মনে আছে। এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। বাবু বললেন, হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার, এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। এবার একটা গলা খাঁকড়ি দিয়ে বলল, আমার কাছ থেকে শোনা ঘটনাটা শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদিন আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। বাবু ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেয়ে খুশি হবেন। তিনি কিছু বলবার আগেই তিনকড়ি বাবু ঘরে ঢুকলেন। পানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। বাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছে তিনকড়ি বাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশকে ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকড়ি বাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই রুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারত যে রাজের বাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশ। পাহাড়ে ঠান্ডাটাও আরেকটু বেশি। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। তিনকড়ি বাবু অবাক হাসি হেসে বলল, সেটা জানলে কি করে হে? আপনি যখন কথা বলছিলেন তখন লক্ষ্য করেছি যে লাঠির ওপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ। উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে। রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন? একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এই চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বলল, হ্যাঁ, লোকাল ডাক। বলা বাহুল্য, দুঃখের বিষয় খামটা ফেলে দিয়েছি। দার্জিলিং এর পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনোদিনও কারোর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজন নাম বলুন তো। খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই, ডাক্তার ফণী মিত্রের সাথে অসুখ বিসুখ হলেই। কেমন লোক বলে মনে হয় আপনার? ডাক্তার হিসাবে বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যারাম সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এ এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসার করে পয়সা নেন, তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে পাবলিকেশন যাই কেন। কে আসেন?
সম্প্রতি তো মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত করেন। দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো যেন। রাজনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হচ্ছিল। আপনারও যে আমার মতো পুরানো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। রাজনবাবু বললেন, না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তলার মধ্যে লুকিয়ে ফেলেছেন। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসি। আসলে আপনার ওই তিব্বত ঘটনাটা একবার দেখার ইচ্ছে ছিল। রাজনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজনবাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেল। ফেলুদা ঘোষালকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেওয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না, আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞাসা করে আনলাম, কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজনবাবু ঘটনাটা নিয়ে আসলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল, আর তার উপরে লাল নীল পাথর বসানো। অবনীবাবু চোখ টোক মুচকে বেশ অনেকক্ষণ ধরে ঘটনাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজনবাবু বললেন, কি মনে হয়? সত্যি দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরানো জিনিস। আপনি বললেন, আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে, এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছু আশ্চর্য না, আপনি বোধহয় এই হাতছাড়া করতে রাজি নন। মানে, ভালো দাম পেলেও? রাজনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন? শখের জিনিস, ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব এমন কি কেনার দরেও? এই ইচ্ছে আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাবার পর ফেলুদা রাজনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতে পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্পর্কে মিনিট হওয়া যাচ্ছে, ততদিন বাড়িতে থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের? একেবারে গোড়া থেকেই আছে? ফেলুদা এবার তিনকড়ি বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘন্টাখানেক, একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি।
কিন্তু বিপদ যদি ঘটেই, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স হলো 64। রাজেনবাবু চেয়ে 1 বছরের কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জ এসেছেন। ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো আমার চাকর, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখি আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকে একটা ফায়ারপ্লেসের উপরেই একটা তাক, আর সেই তাকের উপর 3টি ফ্রেম বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখেই রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছেন। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করল, এটি কে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারা কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে, সেইটাই বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যিই ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্য ছবি দেখে ভুল নয়, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার আমাদের বেস্ট রানারকে কত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একজন ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা ঝাঁকিয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতন কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসেছে। জলা পাহাড়ের গায়ে বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশার উপর দিকে উঠে গেছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি তা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশ, সে চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বলল, তুমি করেই বলছি, তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেস হয়েছি। ডিটেকটিভ গল্পে আমি অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপার আমি হয়তো তোমাকে কিছু সাহায্য করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটায় লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানান রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজের তফাতে রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠি দুটোর শব্দ শাস্তি
আর প্রস্তুত। মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপের আনন্দবাজার ব্যবহার হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলোও কোনোটাই পুরানো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15-20 বছর। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছো? গন্ধটা রিপেক্স আঠার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। কিঙ্করীবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথার মানে জানতুম না। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবু মিস্ট্রি সলভ করতে পারেন? কিন্তু সেই সূত্রে কিঙ্করীবাবুর সঙ্গে আলাপটাও বেশ ফাউ পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না। তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবাই জানবে নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি কিঙ্করীবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাগজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদার? অপরাধী কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করছে, পিছন দিকে ঘুরছে। লোকটিকে দেখলো, কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আড়ালটা পড়ল, আর ঠিক মনে হলো ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। চ, পা চালিয়ে চ, খিদে পেয়েছে।